কংগ্রেচুলেশনস ব্রাজিল। একেবারে সহজ কথায় বললে মাথার ঘাম পায়ে ফেলে সবার হার্টবিট বাড়িয়ে, বিশেষ করে ব্রাজিলিয়ান সমর্থকদের, তবেই তাদের ম্যাচটা জিততে হলো 96তম মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে। ওয়েল ডান। আর জাপান, অনেক ছোটবেলায় জাপান একবার বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারেননি, এরকম লাস্ট মিনিটের একটা গোলে মানে ড্র করেছিল বা হেরে গিয়েছিল, ঠিক মনে নেই, কিন্তু পত্রিকার হেডলাইনটা মনে আছে আমার। জাপান তীরে এসে তরি ডোবার গল্প, এক্স্যাক্টলি সেম থিং। এবং এই যে শেষ দিকে এসে গোল খেয়ে নকআউট থেকে বাদ পড়া, বেলজিয়ামের সাথে এই ঘটনা ঘটেছিল 2018 বিশ্বকাপে। এনিওয়েজ, ব্রাজিল সেকেন্ড হাফে যা খেলেছে, প্রথম হাফে যা খেলেছে, দুটো মেলানো আসলে কষ্ট। শুরু থেকে শুরু করি। প্রথম হাফে ব্রাজিল খুব কুইক ট্রানজিশন করেছে, জাপান অ্যাজ এক্সপেক্টেড 8 জন নিয়ে লো ব্লক মেনটেন করছে, কখনো 5-3, কখনো 3-4-4 এরকম করে। এবং মনে হয়েছে অ্যাকচুয়ালি ব্রাজিল অনেক কিছু করার চেষ্টা করেছে, অনেক কিছু ট্রাই করেছে, যেটা করতে গিয়ে তাদের যে বেসিক ফুটবলটা সেখান থেকে তারা একটু বোধহয় বের হয়ে গিয়েছিল। ভিনি অকার্যকর ছিলেন, কুনিয়া অকার্যকর ছিলেন। বলতে পারেন জাপানিজ মিডফিল্ড কিংবা ডিফেন্ডাররা এই দুজনকে স্পেসটাই দেয়নি। জাপান একটা ভুলের জন্য ওয়েট করছিল, ওই ভুলটাই হলো। রাইট উইং থেকে দানিলো পাস করলেন মাঝখানের দিকে, স্কোরার, জাপানের স্কোরার বলটা পেয়ে যে ছুটলেন, ক্লিয়ার কাট চান্স আপনি বলতে পারবেন না, কিন্তু এত দূর থেকে এত প্রিসাইসলি গোলটা তিনি যে করলেন, দ্যাট ওয়াজ এ ট্রিট টু ওয়াচ। এবং একই সঙ্গে ক্যাসেমিরোকে আপনি একটা দায় দিতে পারেন। কেন? খেয়াল করে দেখেন, মরক্কোর এগেইনস্টেও একই ঘটনা ঘটেছিল। খুব কুইক টাইমে তিনি একটা হলুদ কার্ড পেয়েছিলেন, পরবর্তীতে যতক্ষণ খেলেছেন মোটামুটি সাবধানে খেলেছেন। এই ম্যাচেও তাই, তার বয়স হয়েছে, স্পিড কমেছে, অ্যাকুরেসি কমেছে, যে কারণে তিনি আর ফাউলটা করতে পারেননি বা ওই ট্যাকেলটাও করার সাহস দেখেননি, হয়তো রেড কার্ড পেয়ে যেতেন। এনিওয়েজ, এই যে লিডটা যখন জাপান নিয়ে নিল, তখন জাপানও সার্টেইন যে আমরা এই স্ট্র্যাটেজিতেই খেলবো, 8 জন নিয়ে ডিফেন্স করব, একটা ভুল করবে, একটা আমরা সুযোগ পাবো কাউন্টার অ্যাটাকে, সেটাই গোল করার চেষ্টা করব। সেকেন্ড হাফে এনরিক নামলেন এবং ব্রাজিল ততক্ষণে ফ্লেয়ারটা বোধহয় খুঁজে পেল। বেসিক ফুটবলটা ব্রাজিল খেলেছে। ব্রাজিল যেটা চেষ্টা করেছে, ডিফেন্সটা ভাঙার চেষ্টা করেছে, সেটা এরিয়ালেই চেষ্টা করেছে, কারণ গ্রাউন্ডে খুব বেশি কাজ করছিল না। জাপানিজরা খুব দ্রুত ব্লক করে দিচ্ছিল, পেছনের জায়গাগুলো আটকে দিচ্ছিল, কিংবা অল্প জায়গায় খেলার যে সুযোগ ব্রাজিলের সেটা সীমিত করে দিচ্ছিল, যে কারণে ব্রাজিল এরিয়ালি ট্রাই করেছে এবং গোলটা করেছেন। গোলটা করে সাপ মোচন বা দায় মোচন করেছেন ক্যাসেমিরো। ক্যাসেমিরোকে এরকম গোল আমরা বিভিন্ন সময় করতে দেখেছি, সেটা ম্যানচেস্টার ইউনাইটেডের, রিয়াল মাদ্রিদে এবং ব্রাজিলের জার্সিতে 10ম গোল করেছেন। ব্রাজিল যখন ম্যাচে ফিরলো 56তম মিনিটে ক্যাসেমিরোর গোলে, এ পর্যন্ত বলে রাখি 1-1 সমতা আসা পর্যন্ত এক্সপেক্টেড গোল ছিল জাপানের লেস দেন 0.5, অর্থাৎ অর্ধেক সম্ভাবনা ছিল জাপান গোল করবে। জাপান কিন্তু 1 গোলে লিডে ছিল। সো ওই 50-50 চান্সটা যে জাপান কাজে লাগিয়েছিল, এটা দুর্দান্ত একটা ব্যাপার। এনিওয়েজ, পরের অংশটুকু অর্থাৎ 56 মিনিট থেকে 96 মিনিট পর্যন্ত, এই 40 মিনিট ব্রাজিল একই টেম্পোতে একই রকম ভাবে খেলার চেষ্টা করেছে। একটা সময় মনে হচ্ছিল যে 10 জন ডিফেন্ডার বনাম 10 জন অ্যাটাকারের ম্যাচ আমরা দেখছি। ব্রাজিলের 2 ডিফেন্ডার পর্যন্ত সেন্টার লাইনের উপরে চলে গিয়েছিলেন। ব্রাজিল কোনোভাবেই চায়নি ম্যাচটা এক্সট্রা টাইম কিংবা টাই ব্রেকারে যাক, তারা 90 মিনিটসেই খেলাটা বা নির্ধারিত সময় খেলাটা শেষ করতে চেয়েছে। যেটা আমি একটু আগে বলছিলাম যে ব্রাজিল এরিয়ালি ট্রাই করছিল, কখনো রাইট উইং থেকে, কখনো লেফট উইং থেকে, কখনো মাঝখান থেকে আপনার কোনা বরাবর ক্রস করে সেটা হেডিং এর অপরচুনিটি, যেটা কাসেমিরো গোল করেছেন, ওরকম কিছু করার জন্য। তো জাপানিজরাও মোটামুটি ওই সেটআপের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। দেন কামস ব্রুনো গিমারেস, লাস্ট ম্যাচে 2টো অ্যাসিস্ট করেছিলেন। ওই অল্প জায়গার মধ্যে গ্যাব্রিয়েল মার্টিনেলিকে তিনি যে জায়গাটুকু বের করে পাসটা দিলেন, দুর্দান্ত। এবং মার্টিনেলির ফিনিশিং, খুব অল্প সময় পেয়েছেন, ঠিক মতো পাটা ওঠানোর মতো সময় তার ছিল না, কারণ ডিফেন্ডার একদম গায়ের সঙ্গেই প্রায় লেগেছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ এ ক্লিনিক্যাল ফিনিশিং। এবং 96তম মিনিটে যখন গোল হয়ে যায়, তখন আসলে কোনো ওয়ে ব্যাক থাকে না। ব্রাজিলের